স্বাগত জানাচ্ছি সময় সংবাদের বিশেষ আয়োজন নির্বাচনের পথচলা অনুষ্ঠানের সঙ্গে আছে আমি ফারুক ভাইয়া রবিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। রংপুরে বিএনপি চেয়ারম্যানের নির্বাচনী জনসভায় মানুষের ঢল, সবার মর্যাদা সমুন্নত রেখে নতুন বাংলাদেশ গড়তে চায় বিএনপি, বগুড়ায় তারেক রহমান। রাজনীতি করার সুযোগ করে দেয়া জুলাই যোদ্ধাদের অস্বীকার করছে একটি দল, অভিযোগ জামায়াত আমিরের। ক্ষমতায় গেলে ভারতের পাহাড়ি ঢলে বন্যা সমস্যা সমাধানের প্রতিশ্রুতি। নগরে গঞ্জে প্রচারণার ব্যস্ততা, ছুটির দিনে জমজমাট গণসংযোগ, প্রতিশ্রুতির ফুল ঝুড়ে নিয়ে ভোটারের দ্বারে দ্বারে প্রার্থীরা। ভোটের পরিবেশ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ। এবং যুগের পর যুগ উন্নয়ন বঞ্চিত কিশোরগঞ্জ, বেহাল রাস্তাঘাট, যানজটে নাকাল শহরবাসী, উদ্যোগের অভাবে হাতছাড়া, পর্যটনের অপার সম্ভাবনা, সুনির্দিষ্ট পরিকল্পনার তাগিদ। উজান ভাটির মিলিত ধারা, নদী হাওর মাছে ভরা, এ কটি শব্দগুচ্ছেই প্রকাশ পায় সুবিশাল হাওর বাওর, বিস্তৃত সবুজ শ্যামল মাঠ, সমতল ভূমি আর অসংখ্য নদ নদী বেষ্টিত কিশোরগঞ্জ জেলার পরিচিতি। বৈচিত্র্যময় এই জনপদে আজ আমরা এসেছি নির্বাচনের পথচলা অনুষ্ঠানে। বাংলার প্রথম নারী কবি চন্দ্রাবতীর জন্মভূমি, কিংবা প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব সত্যজিৎ রায়ের আদিভিটা, আর বাংলার 12 ভূঁইয়াদের অন্যতম ইসাখার স্মৃতি বিজড়িত প্রাচীন এই জনপদে আমরা কথা বলবো এখানকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। আমরা এসেছি কিশোরগঞ্জ মুক্ত মঞ্চে। এখানে অনেক মানুষই জমায়েত হয়েছেন, নানা শ্রেণী পেশা বয়সের মানুষ। তাদের কাছে আমরা জানবো এই এলাকার সমস্যা সম্ভাবনার কথা, শুনবো বিভিন্ন বিষয়ের তাদের মতামত। শুরুতে আমরা একটু নির্বাচনের প্রসঙ্গে যেতে চাই। যদি আপনাদের জানাতে চাই, কিশোরগঞ্জ জেলায় মোট 6টি সংসদীয় আসন রয়েছে। আমরা আছি কিশোরগঞ্জ সদর ও হুসেনপুর উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ 1 আসনে। এই কিশোরগঞ্জ মুক্ত মঞ্চে আমরা দেখছি যে সমাজের নানা শ্রেণী পেশার মানুষ রয়েছেন। শুরুতেই তাদের কাছে যদি জানতে চাই নির্বাচনের সবশেষ অবস্থা, কিংবা আমরা কিন্তু যে সপ্তাহ দুয়েক সময়ও কিন্তু বাকি নেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের, এখন পর্যন্ত আপনারা আপনাদের এলাকার নির্বাচনী হালচাল কিংবা সবশেষ পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের কিশোরগঞ্জের নির্বাচনের পরিস্থিতি খুবই ভালো। আমরা দীর্ঘ অপেক্ষায় বসে আছি, 12 তারিখ হলে আমাদের নির্বাচন হবে। এই আনন্দে আমরা কিশোরগঞ্জ সবাই নির্বাচনের অপেক্ষা। আমরা কিশোরগঞ্জের নির্বাচন অত্যাধিক ভালো এবং পরিবেশও ভালো, সব দিক দিয়ে ভালো। আমরা আশা করতেছি 12 তারিখ ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট হবে। এই কিশোরগঞ্জের মানুষ চাই আছে যে 12 তারিখ নির্বাচন হলে আমরা ইনশাল্লাহ আমরা ধানের শীষের পক্ষে আমরা ভোট দিব। ধন্যবাদ আপনাকে। আমি বুঝতে পেরেছি যে অনেকেরই নিশ্চয়ই অনেক মতামত রয়েছে। প্রার্থীর সংখ্যা যেমন অসংখ্য রয়েছে, রাজনৈতিক দলও অসংখ্য রয়েছে। মানে ভোটারদেরও এক একজন এক এক দলের পক্ষে রায় দিবেন 12 তারিখে নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেটি আসলে যা আমরা প্রত্যাশা করি। এবং জনগণ যাদেরকে বেছে নেবেন তারাই আগামীতে নির্বাচন বা দেশ পরিচালনার ভার পাবেন, সেটি প্রত্যাশা করি। আমরা এখন পর্যন্ত যেটি দেখতে পাচ্ছি যে বিভিন্ন এলাকায় নির্বাচনের যে প্রচার প্রচারণা চলছে, আপনাদের এখানে এখন পর্যন্ত ভোটের আমেজ কিংবা উৎসাহ কতটা দেখতে পাচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কিশোরগঞ্জ বিএনপি, আমি বলতে পারছি আপনি সামগ্রিকভাবে বলবেন। আমরা আশা করব আপনারা যখন কথা বলবেন বিশেষ কোনো দল কিংবা প্রার্থীর পক্ষে বিপক্ষে থাকবে না। আমরা একেবারে এখানকার সাধারণ মানুষের কথা শুনতে চাই। এখানকার যে সার্বিকভাবে আপনারা কি প্রত্যাশা করেন জনপ্রতিনিধিদের কাছে, আমরা সেটি শুনতে চাই। এখন পর্যন্ত নির্বাচনের আবহ কিংবা আমেজ কীরকম দেখতে পাচ্ছেন? কিশোরগঞ্জ সদর উপজেলা এবং হোসেনপুর সুন্দর সুষ্ঠু মতে, আল্লাহ রহমত, এই সুন্দর সুষ্ঠু মতেই চলছে এবং কি আমরা বিপুল ভোটে আমরা ধানের শীষে জয় করব।
আমরা আসলে দেখতে পাচ্ছি, আমরা আশা করব আমাদের সঙ্গে যারা কথাবার্তা বলছেন আপনারা এককভাবে কোনো রাজনৈতিক দল কিংবা কোনো প্রার্থীর পক্ষে বিপক্ষে নয়, বরং আপনারা সামগ্রিকভাবে আমাদের এই প্রোগ্রামটি একদম সম্পূর্ণ অরাজনৈতিক, সেটা আপনাদেরকে আরও একবার একটু জানিয়ে রাখতে চাই। আমাদের এখানে একজন তরুণকে দেখতে পাচ্ছি, একটু আপনার কাছেই শুনতে চাইবো, আপনি কি নিশ্চয়ই এবার কি প্রথম ভোটার? জি, আমি এবার প্রথম ভোটার। ২০২২ সালে আমি আমার আইডি কার্ড মানে আইডি খুলেছি, মানে এনআইডি কার্ড পেয়েছিলাম। বাট দীর্ঘ ১৭ বছর ডামি নির্বাচন হওয়ার কারণে আমি কোনো সময়ে ভোট দিতে যাই নাই। এমনকি মেম্বারে কিংবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচন কিংবা উপজেলা নির্বাচন, কোনো ধরনের নির্বাচনে আমি অংশগ্রহণ করি নাই। এবার প্রথম আমি ভোট দিতে যাব, এটা আমার খুবই আনন্দের বিষয়। ইনশাআল্লাহ আমি যেটা মনে করি, দীর্ঘ ১৭ বছর ধানের শীষের যে আমি একটু আপনাদেরকে আবারও বলছি যে এই প্রোগ্রামটি সম্পূর্ণ অরাজনৈতিক একটি প্রোগ্রাম। আমরা আশা করি যে আপনাদের কথাবার্তা একটি যে দল নিরপেক্ষ অবস্থান থাকবে। তো সেই জায়গাতে জানতে চাইবো আপনার মধ্যে উৎসাহ বা সেই আমেজটা কীরকম কাজ করছে? জি, আমি চাই সকলে ভোট দিতে আসুক, আমরা সকলে যাব ভোট দিতে। এখন দেখা যাচ্ছে আমাদের অঞ্চলে ধানের শীষের প্রার্থীরা একটু বেশি এগিয়ে রয়েছে। বিশেষ করে আমি কিশোরগঞ্জ তিনের ভোটার, যেখানে ডক্টর উসমান ফারুক স্যার রয়েছে। তিনি আশা করি যে আপনার যে প্রত্যাশাগুলো রয়েছে সেগুলোর দিকে তারা নজর দিবেন। আমরা একটু অন্য আরও কয়েকজন এখানে রয়েছেন, তাদের কাছে নিশ্চয়ই যারা আগামীতে সামনে নির্বাচিত হয়ে আসবেন তারা আপনাদের সমস্যার দিকে যেন নজর দেন, আপনাদের যে প্রত্যাশাগুলো থাকে সেইগুলোর দিকে যেন তারা নজর দেন, সেইগুলো নিশ্চয়ই আপনাদের সবার প্রত্যাশা। আপনার কি প্রত্যাশা করেন যিনি নির্বাচিত হয়ে আসবেন, যে তিনি কোন বিষয়গুলোতে যিনি নির্বাচিত হয়ে আসুন না কেন এবং যে দলেরই হয়ে আসুক না কেন, তার প্রতি আপনার কি প্রত্যাশা থাকবে? সময় টিভিকে ধন্যবাদ। আসলে সামনে 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, দেশে নির্বাচনের হাওয়া বইছে, সেই জন্য সরকারকে ধন্যবাদ জানাই। আসলে যে দলই আসুক না কেন, যেই সরকার গঠন করুক না কেন, দেশের স্বার্থে, দেশের উন্নয়নের স্বার্থে কাজ করতে হবে। এরকম শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা নিয়ে কাজ করতে হবে। আমি যেহেতু একজন শিক্ষক মানুষ, শিক্ষক হিসাবে শিক্ষার কথাটাই আমার বলতে হবে বেশি। শিক্ষাকে ঢেলে সাজাতে হবে এবং শিক্ষার উপরে গুরু দায়িত্ব দিতে হবে। কারণ শিক্ষার যে বরাদ্দ আছে, শিক্ষাকে বরাদ্দ দিতে হলে এটা ব্যয় হলে শিক্ষার বিনিয়োগ হয়, এটা ব্যয় ধরা যায় না। দেশে 6% জিডিপির প্রবৃদ্ধি আছে, সেটা পূর্ণাঙ্গটাই শিক্ষাক্ষেত্রে দিতে হবে। আর শিক্ষকদের মান উন্নয়নে সচেষ্ট থাকতে হবে। শিক্ষকদের তাহলেই ছাত্র শিক্ষক সম্পর্ক এবং শিক্ষার যে পরিবেশ বজায় থাকবে এবং দেশ উন্নয়ন হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আসলে যে সামগ্রিকভাবে সারা দেশের কথাই আসলে বলছেন, আমি একটু আপনার কাছে জানতে চাইব আপনাদের এই এলাকার জন্য, অর্থাৎ শুধু যদি মানে কিশোরগঞ্জ জেলার কথা বলতে যাই, কোন বিষয়গুলোতে নির্বাচিত যারা প্রতিনিধি আসবেন তাদের নজর দেওয়া উচিত, মানে কিশোরগঞ্জ জেলার পরিপ্রেক্ষিতে? আসলে আমি পেশায় একজন ইঞ্জিনিয়ার, তো আমি আমার সেক্টরটাই বলবো যে আমাদের যে অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে, সেটা নগরায়ন হোক আর গ্রামায়ণ হোক, কিন্তু এটা অপরিকল্পিতভাবে নগরায়ণ হচ্ছে। আমরা সার্বিক বিষয় আমি বলছি যে কিশোরগঞ্জ জেলার পরিপ্রেক্ষিতে আপনি সামগ্রিকভাবে কোন কোন বিষয়গুলোতে জোর দেওয়া উচিত নির্বাচিত প্রতিনিধির, আপনার প্রত্যাশা? নির্বাচিত প্রতিনিধি জোর দেওয়া উচিত, মানে ওই তো বললাম যে আমাদের অবকাঠামোগত উন্নয়নে, মানে আমার কথা হলো নির্মাণ হোক নিয়মে, অনিয়ম নির্বাচন হচ্ছে, অপরিকল্পিত নগরায়ণ হচ্ছে। এই নগরটাকে, এই গ্রামগুলোকে এটা প্ল্যানে নিয়ে আসতে হবে, তাহলেই সুস্থ এবং দীর্ঘস্থায়ী উন্নয়ন হবে বলে আমি মনে করি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদের যদি জানাতে চাই, এই কিশোরগঞ্জ জেলা, এখানে একই সঙ্গে যে কৃষি এবং মৎস্য এবং শ্রম নির্ভর এবং বন্দর নির্ভর কিন্তু যে অর্থনীতি, অর্থাৎ এই কটি বিষয়ের উপরে কিন্তু যে কিশোরগঞ্জ জেলার যে অর্থনীতিটি সেটি দাঁড়িয়ে আছে এবং একটি পর্যটন শিল্পেরও এখানে সম্ভাবনা রয়েছে। আমরা এই সব বিষয়াশয় নিয়ে এখানে কথা বলতে চাই। আমরা একটু যে কিশোরগঞ্জের যে কৃষি পরিস্থিতি সেটা নিয়ে একটু কথা বলবো। আমরা জানি যে এই কিশোরগঞ্জ জেলার সাধারণ মানুষের জীবিকার অন্যতম একটি উৎস হলো কৃষি। এখানকার মানুষ আসলে যে এই কৃষি নিয়ে আপনার কি মতামত বা কি প্রত্যাশা, যে নির্বাচিত যারা আসবেন বা কৃষকদের সমস্যার জায়গাতে আপনার কাছে কি মনে হয় যে কোন বিষয়টাতে একটি নজর দেওয়া উচিত? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমাদের সাধারণ নাগরিকদের
মানে প্রয়োজন হচ্ছে যে কৃষকদের উপর আমাদের নজরদারি রাখা এবং কৃষক যে জমিতে যে সার এবং বিভিন্ন দিক দিয়ে তৈল এগুলো বাইরে যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে আমরা সঠিক মতন আমাদের ফলনটা ভালো পাই না এবং আমরা যে রোডে ঘাটে আমরা যারা শ্রমিক আছি বিভিন্নভাবে গাড়ি চালানোর সাথে জড়িত অটো রিক্সা ভ্যান, ঠিক আছে, আমরা চার্জ বিল অনেক আসে, এটা যাতে ওইদিকে চাঁদাবাজি হয়, বিভিন্ন সাধারণ মানুষের থেকে বিভিন্নভাবে চাঁদাগুলো নিয়ে যায়, যাতে এরকম যাতে না হয় আমরা চাই আমাদের সংসদ আসনে যে আসবে তার অন্তত চাঁদামুক্ত যাতে হয় এবং আমাদের ছোট্ট শহর কিশোরগঞ্জ রাস্তাঘাটের কিছু মেরামতের জন্য কিছু আছে, প্রয়োজন আছে, এই রাস্তাঘাটগুলো যাতে আমাদের প্রতি প্রয়োজনীয়তা থাকে উনি যাতে লক্ষ্য রাখে, এটাই হচ্ছে আমার কাম্য আর কি। এই কৃষির বিষয়ে আপনার কিছু যোগ করার আছে ওনার সঙ্গে? জি জি, আমি আসলে এজ এ লয়ার হিসাবে বলতে চাই, আমাদের দেশটা হচ্ছে শুধু আমাদের দেশ নয়, আমাদের কিশোরগঞ্জটা হচ্ছে কৃষিভিত্তিক একটা এরিয়া। হোসেনপুর তথা এই কিশোরগঞ্জ সদর নিয়ে একটি আসন। এখানে কৃষি যে সংসদ আসনে নির্বাচিত হয়ে আসবে তাদের কাছে আমাদের আকুল আবেদন থাকবে, যারা কৃষিক্ষেত্রে বিভিন্ন দিক দিয়ে অবহেলিত এবং তারা পিছিয়ে রয়েছে অনেক দিক থেকে, যারা ইলেকশানে নির্বাচিত হয়ে আসবে কৃষকদের প্রতি যেন সুনজর দেয়, তারা যেন উচ্চ ফলন উৎপাদন করে দেশের চাহিদা মিটিয়ে দেশের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, এই দিকে যেন তারা নজর দেয়, এই আশা এবং প্রত্যাশা আমি আশা করি যে নির্বাচিত হয়ে আসবে। একটু আপনার সঙ্গে একটু কথা বলবো। আপনার কাছে কি মনে হয় যে কৃষকের যে ন্যায্য মূল্য পাওয়ার কথা বা কৃষি পণ্যের যে দাম পাওয়ার কথা সেটা কি কৃষক পাচ্ছে? জি না, কৃষকের যে দাম পাওয়ার কথা ছিল সেই দাম কিন্তু কৃষকরা পায় নাই, ঠিক আছে, পায় নাই বলেই মনে করেন যে কৃষকরা ঠিক মতো গৃহস্থী করতে পারে নাই। হ্যাঁ, আমার মনে হয় যদি কৃষকের ন্যায্য মূল্য দামটা দেওয়া হয় তাহলে সুন্দর মতো তারা গৃহস্থী করতে পারবে। হ্যাঁ, আচ্ছা, এই যে বললেন যে ঠিক মতন গৃহস্থী করতে পারে না, অর্থাৎ যে কৃষি কাজ করতে পারে না, সেটার ক্ষেত্রে কি শুধুমাত্র দাম পাওয়াই কি একটি মানে ন্যায্য দাম না পাওয়াই কি অন্যতম একটি কারণ, নাকি একই সঙ্গে যে কৃষি উপকরণ যেরকম পাওয়ার কথা বা যে দামে পাওয়ার কথা তার তুলনায় বেশি দাম দিতে হচ্ছে, এটিও একটি সমস্যার কারণ? সমস্যার কারণ হলো মনে করেন যে সারের দিক দিয়ে মনে করেন দামটা অনেক দিকে বাড়ায় দিছে, এরপর আমরা যে ফসল করি এই ফসল দিক দিয়ে মনে করেন যে দামটা অনেক কম পাই, ঠিক আছে, তো সারের দামটা মনে করেন যদি কমায় দেয় তাহলে মনে করেন যে ফসলটা মনে করেন আমরা কইরা একটু বাড়তি দামে ব্যস্ত হলে আমরা কৃষকরা মনে করেন যে একটু উন্নত করতে পারবো আর কি। তাই এই যে কৃষকের দিন শেষে যে আপনারা যে টাকা খরচ করেন মানে এবং দিন শেষে যে টাকা পান, আয় ব্যয় কিরকম থাকে? কৃষকরা লাভ লোকসানের কথা যদি বলতে চাই। আমরা যে বর্তমানে কৃষক তো মনে করেন যে আমরা ছোটোবেলা থেকে যখন কৃষি কাজ করি আমরা এই লাভের চিন্তা ভাবনা করি না, যে ভাঙে টাকা পয়সা খরচ করি, আমরা মূলত কোনো লাভ হয় না, তাই মনে করেন এই টাকাটা মানে আমরা এক জায়গায় পাই আর কি, মানে আসলে কিন্তু আমরা লাভ হয় না। আমরা যদি মনে করেন যে কানিকাতে মনে করেন যে 5,000 টাকা খরচ করি, ভাঙে খরচ করি, পরে তো মনে করেন যে আমরা এই কৃষক মালটা মানে এই ধানটা মনে করেন যে উৎপাদন করে আমরা মানে 5,000 টাকা এক জায়গায় বেচছে মানে একসাথে পাই আর কি টাকাটা, আর আসলে কিন্তু আমরা লাভ হয় না। বুঝতে পেরেছি, মানে বছর শেষে বা মৌসুম শেষে একসাথে টাকাটা পাওয়া সেটা আপনার জন্য একটি মানে কাজে দেয়, কিন্তু আসলে যে পরিমাণ খরচ হয় সে খরচটা আসলে যে অনেক সময় উঠে আসে না। আমরা আসলে দেখছি, আমরা যদি একটু হাওর অঞ্চলের কৃষি নিয়ে একটু কথা বলতে চাই, কারণ অন্যতম একটি মানে হাওর অঞ্চলেও কিন্তু যে এই কৃষি উপকরণ বা কৃষি কাজ করার ক্ষেত্রে অন্যতম একটি কারণ হয়ে যায় যে বছরের একটি উল্লেখযোগ্য সময় সেই কৃষি জমিগুলো আসলে মানে পানিতে একদম মানে ডুবে থাকে। অনেক ক্ষেত্রে এখানে যে এক ফসলি জমি মানে আবাদ করতে হয় যে হাওর অঞ্চলগুলোতে। তো আপনাদের অভিজ্ঞতা কি যে হাওর অঞ্চল সম্পর্কে, যে কোন কোন বিষয়গুলোর দিকে একটু নজর দিলে কৃষকরা একটু ভালো থাকতে পারতো? হাওর অঞ্চলে বিশেষ করে নজর দেওয়া দরকার হলো প্রত্যেক বছরে যখন বৃষ্টি শুরু হয় এবং সিলেটের দিকের যে পানি ওই পাহাড়ি ঢল এসে আমাদের অনেক ফসল নষ্ট করে ফেলে, যখন ফসলটা যখন কাটবে তার আগে আগেই ফসলটা ডুবায় ফেলে। এটা যেন ফসল রক্ষা বাঁধ নির্মাণ করা হয় পর্যাপ্ত পরিমাণে, এবং বিশেষ করে হাওর অঞ্চলে কৃষকদের মাঝে সরকার যেন পর্যাপ্ত ভর্তুকি দেয়। ভর্তুকি দিলে আমি মনে করি আমাদের দেশ আরও সমৃদ্ধশালী হবে, ফসল অনেক বেশি উৎপাদন করতে পারবে কৃষকরা। এটাই আমি মনে করি যে সরকার যদি যেই সংসদ সদস্য নির্বাচিত হয় তারা যেন এই বিষয়গুলোর উপর নজর দেয়, যে হাওর অঞ্চলে যেন ফসল হাওর রক্ষা বাঁধ নির্মাণ করে এবং এই
হাওর অঞ্চলের কৃষকদের মধ্যে পর্যাপ্ত ভর্তুকির ব্যবস্থা করে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি যারা নীতি নির্ধারক এবং আগামী দিনে যারা দায়িত্বে আসবেন তারা এইসব বিষয় আসলে দিকে নজর দিবেন। আমাদের সহকর্মী নূর মোহাম্মদ আমাদের সঙ্গে রয়েছেন। আপনার তো নিশ্চয়ই এসব মানে সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তা যেমন বলা হয়, ঠিক একইভাবে যারা দায়িত্বশীল ব্যক্তি রয়েছেন, কর্তৃপক্ষ রয়েছেন, তাদের সঙ্গে কথাবার্তা বলা হয়। এই যে কিশোরগঞ্জ জেলাতে আসলে নানা ধরনের যে সমস্যাগুলো রয়েছে, কাঙ্ক্ষিত যে উন্নয়ন হওয়ার কথা সেটিও হয়নি, এবং প্রধান যেই আয়ের উৎস কৃষি, সেখানেও কিন্তু আমরা মানুষের সঙ্গে যখন কথা বলছিলাম তখন তাদের নানান অভিযোগ। আপনি যখন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন, তারা আসলে এই বিষয়গুলোতে কি বলে যে এখানে যথাযথ নজর দেওয়া কেন সম্ভব হয় না এখনো পর্যন্ত? ধন্যবাদ। আসলে যে বিষয়গুলো হচ্ছে, কিশোরগঞ্জ আপনি জানেন যে ঢাকা বিভাগের দ্বিতীয় বৃহত্তম জেলা আর কৃষি নির্ভর। এখানকার যে 13টি উপজেলার মধ্যে 3টি পুরোপুরি হাওর, আর এই হাওর হলো খাদ্য এবং মৎস্য সম্পদের অফুরন্ত খনি বলা হয়। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো যে আমাদের এই হাওরের উন্নয়নে আসলে বিগত দিনে, আপনি জানেন যে এখন নির্বাচনকালীন সময় চলছে, বিগত দিনে যারা ক্ষমতাসীন দলে ছিলেন বা নির্বাচিত প্রতিনিধি ছিলেন, আসলে জনগণের সেই কাঙ্ক্ষিত যে প্রত্যাশা ছিল হাওরের উন্নয়ন, এদিকে আসলে যথাযথ গুরুত্বটা দেওয়া হয়নি, বা জনগণ যেটি চেয়েছিলেন তেমনটি হয়নি। হাওরে জানেন যে আপনি কোটি কোটি টাকার মাছ এবং খাদ্যশস্য, যেটা উদ্ভিদ খাদ্যশস্য, এই মাছ সংরক্ষণে হাওরে কোনো ফিশ প্রসেসিং সেন্টার গড়ে ওঠেনি বা খাদ্যশস্য সংরক্ষণের কার গড়ে ওঠেনি। তো এই যে মানুষ চাচ্ছে যে যারা নির্বাচিত হয়ে আসবেন, যারা হাওরের উন্নয়নে নজর দেবেন এবং কিশোরগঞ্জ উন্নয়নে, কিশোরগঞ্জের সার্বিক জানেন যে নানা, আপনারা শুনছিলেন, নানা সমস্যার কথা, সম্ভাবনার কথা, এই যে যারা নির্বাচিত প্রতিনিধি হয়ে আসবেন তারা যদি এই সামগ্রিক বিষয়গুলো গুরুত্ব দেন, তাহলে এই যে ভাটিকন্যা কিশোরগঞ্জ বা অবহেলিত কিশোরগঞ্জ, আশা করি যে সারা দেশের মধ্যে যেটা সুনাম রয়েছে, এটি কাঙ্ক্ষিত উন্নয়নে পৌঁছা সম্ভব হবে। আচ্ছা, একটি বিষয় হলো যে আপনি বলছিলেন যে মানে বিগত দিনে গুরুত্ব দেওয়া হয়নি কিংবা মানুষের যে কিছু প্রত্যাশা, এখন যারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতে আছেন তারা এই বিষয়ে কি বিশেষ কোনো প্রতিশ্রুতি দিচ্ছেন কিনা? ঠিক বলেছেন, যারা নির্বাচনে আসলে প্রচারণায় যাচ্ছেন তারা কিন্তু জনগণকে এই আশ্বাসগুলো দিচ্ছেন যে তারা যদি নির্বাচিত হয়ে সংসদে যেতে পারেন, তাহলে যে প্রধান প্রধান সমস্যাগুলো, যেমন সাংস্কৃতিক উন্নয়ন, শিক্ষার উন্নয়ন, স্বাস্থ্য এবং রাস্তাঘাট, যানজট, এবং এইখানে আমরা যারা অনুষ্ঠান করছি, এই যে একটা নরসুন্দা নদী, শত কোটি টাকা খরচ করেও যে কাঙ্ক্ষিত যে প্রত্যাশা মানুষের পূরণ হয়নি, এটি দখল দূষণ হয়ে আছে। যে তারাও অনেকে নির্বাচিত প্রতিনিধিরা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা নির্বাচিত হয়ে আসলে এসব ঘটনার উন্নয়ন ঘটাবেন। তারা যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন, নিশ্চয়ই আমরা আশা করি যে তারা সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পরবর্তীতে মানে নজর দিবেন বা গুরুত্ব দিবেন এবং মনোযোগ। আমাদের সহকর্মী নূর মোহাম্মদ, তিনি অনেকক্ষণ কথাবার্তা বলছিলেন। তো নূর মোহাম্মদ, তিনি একটি প্রতিবেদনও তৈরি করেছেন এখানকার সার্বিক অবস্থা নিয়ে এবং উন্নয়নের চিত্র কী, কিংবা কোন কোন জায়গাগুলোতে আসলে যে এখনও পর্যন্ত পিছিয়ে রয়েছে। এই প্রতিবেদনটি দেখে তারপর আমরা আবারও ফিরছি আলোচনায়। দেশের মধ্যাঞ্চলে অবস্থিত ঢাকা বিভাগের বৃহত্তম জেলা কিশোরগঞ্জ। মধ্যযুগে বাংলার প্রথম মহিলা কবি চন্দ্রাবতী, অস্কার বিজয়ী প্রখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়, ছড়াকার সুকুমার রায়, বীর ঈশা খাঁ সহ বরেণ্য ব্যক্তিদের স্মৃতি বিজড়িত প্রাচীন এই জনপদ। ২৫০০ বর্গ কিলোমিটার আয়তনের এই জনপদে ৩৫ লাখ মানুষের বাস। প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্যে ভরপুর এ জেলার ৮০% মানুষের প্রধান পেশা কৃষি। হাওর জুড়ে রয়েছে তাজা মাছের সমারোহ। জেলার চাহিদা মিটিয়েও প্রতি বছর উৎপৃত্ত থাকে ৫ লাখ মেট্রিক টন ধান। হাওরের কৃষি, মৎস্য আর পর্যটন শিল্প হতে পারত অর্থনীতির চালিকা শক্তি, কিন্তু বঞ্চনা, অবহেলা আর অপূর্ণতাই যেন হাওরবাসীর নিয়তি। অনুন্নত যোগাযোগ ব্যবস্থার মতোই সুখবর নেই স্বাস্থ্য, শিক্ষা ও ব্যবসা বাণিজ্যে। মানুষের প্রত্যাশার সঙ্গে নেই প্রাপ্তির মিল। আমরা এটাই কামনা করি যে সাধারণ মানুষের দিকে ওনারা তাকাক, দেখুক যে সাধারণ মানুষ কিভাবে আছে। এখানে শিক্ষা ব্যবস্থাটা তেমন আমাদের নেই। রাস্তার পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ড্রেনেজ ব্যবস্থা ভালো থাকবে। গ্রাম অঞ্চলের হাওরের ভোটাররা কিন্তু কৃষক, ফলে কৃষি পণ্যের দামের বিষয়ে ওদের একটা বিষয় থাকে যে সারের দাম কমবে, আমরা ফসলের ন্যায্য মূল্য পাবো। কর্মসংস্থানের জন্য এখানে আজও গড়ে ওঠেনি কোনো শিল্প কারখানা, এমনকি বন্ধ করে দেয়া হয়েছে 2টি শিল্প প্রতিষ্ঠানও। দীর্ঘ সময়েও গড়ে ওঠেনি কৃষিভিত্তিক কোনো শিল্প। চোখের সামনে প্রবাহমান নরসুন্দা নদীকে খালে পরিণত করা হয়েছে। চলছে দখল আর দূষণের উৎসব।
সরু রাস্তা আর ফুটপাত দখল করে হয়ে যাওয়ায় যানজটে নাকাল মানুষ। এসব বিষয়ে দৃষ্টি দেওয়ার তাগিদ বিশিষ্ট নাগরিকদের। বাংলাদেশের অন্যতম বৃহত্তম জেলা, সেই জেলার মানুষের অর্থনৈতিক দুরবস্থা এরকম হবে কেন? যারা আগামীতে নির্বাচন করবেন, নির্বাচিত হয়ে আপনারা কিশোরগঞ্জের মানুষের এই উপকারটা করেন। এখানকার মাছ ও ধানে সারা দেশ সমৃদ্ধ হলেও কৃষির উন্নয়নে নেই সময়োপযোগী পদক্ষেপ। ফিশ প্রসেসিং সেন্টার ও হিমাগার না থাকায় প্রতি বছর হাওরের কোটি কোটি টাকার মাছ পচে নষ্ট হয়। গড়ে ওঠেনি শস্য সংরক্ষণাগার। আধুনিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হাওরের কৃষক। নীতিমালার অভাবে হাওরে মুক্ত জলাশয়ে মাছ ধরার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন জেলেরা। এসব বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করেন এই গবেষক। কৃষি বেশ যদি এখানে উন্নয়নের ব্যবস্থা করা হয় বা পরিকল্পনা গ্রহণ করা হয়, মাছের জন্য যদি পরিকল্পনা গ্রহণ করা হয়, তাহলে কিন্তু কিশোরগঞ্জ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে। ১৩টি উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জের ৬টি নির্বাচনী এলাকায় ভোটার ২৭ লাখ। সময় সংবাদ, কিশোরগঞ্জ। আমরা এতক্ষণ কথা বলছিলাম কৃষি নিয়ে এবং আমাদের সহকর্মী নূর মোহাম্মদের প্রতিবেদনটি দেখছিলাম। এই কিশোরগঞ্জ জেলায় জীবিকার আরেকটি উৎস রয়েছে মৎস্য চাষ। আমরা একটু মৎস্য চাষ নিয়ে একটু কথাবার্তা বলতে চাই। এই যে মাছের মানে অন্যতম একটি আধার এই কিশোরগঞ্জ জেলা, তো এখানে মৎস্য চাষের জায়গাতে যতটা মানে কোন কোন সমস্যাগুলো মনে হচ্ছে যে এই জায়গাগুলোতে আর একটু নজর দেওয়া উচিত, তাহলে যারা এই খাতের সঙ্গে সম্পৃক্ত তারা আসলে যে পর্যাপ্ত পরিমাণ মানে লাভবান হতে পারে। সময় টিকবেকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই কিশোরগঞ্জ জেলা হাওর-বাওর অঞ্চল, আর হাওর-বাওর অঞ্চলে মৎস্য চাষ তো আমাদের এখানে যে মিঠা পানির মাছ যেগুলা, হ্যাঁ মিঠা পানির মাছ এখানে আবাদযোগ্য ছিল, কিন্তু বিগত সরকারের আমলে হাওর অঞ্চলে এই যে আপনার এই যে এই সাবমার্সিবল রুটের কথা বলে বিভিন্ন বেরি বাঁধ দিয়ে আমাদের যে পানির যে স্রোত প্রবাহ এটাকে নষ্ট করে দেওয়া হয়েছে, যে কারণে আমাদের মাছের এখন অনেক সংকট। এখানে এই কারণে বর্তমানে আমরা যে এই যে চাষের মাছ দিয়ে আমাদের চাহিদা মিলাচ্ছি, অথচ আমাদের এই অঞ্চলের মাছ আমাদের কিশোরগঞ্জের চাহিদা মিটিয়েও বাহিরে রপ্তানি করা হতো, কিন্তু এই বিগত ফেসিবাদ সরকারের সময় এই অপরিকল্পিতভাবে এই যে বিভিন্ন অবকাঠামো তৈরি করার কারণে যেমন আমাদের এই মাছের চাষাবাদ নষ্ট হয়েছে, তেমন পলি মাটির যে বিষয় আমাদের চাষাবাদের জমিও নষ্ট হয়ে গেছে, এখন বালুচর ধুধু বালুচরে রূপান্তরিত হয়েছে। আপনি বেশ কিছু আসলে মানে সংকটের কথা বললেন, এই জায়গাগুলোতে আগামীতে মনে হয় যে কোন বিষয়গুলোতে যদি একটু নজর দেওয়া হয় তাহলে মানে মৎস্য চাষের যে আবারও আগের অবস্থায় ফেরানো সম্ভব হবে। ধন্যবাদ সময় টিভিকে। আমরা যেন বসে আছি যে জায়গাটা, এটা সামনে এটি কিন্তু নদী, এটা একটা এই নদীতে এক সময় মৎস্যের ভাণ্ডার ছিল এই নদী। এটা কিন্তু বিগত সময়ে প্রায় ১২৩ কোটি টাকার কাজ হয়েছে এটাতে, আপনারা দেখতে পাচ্ছেন একটা পুরো নদীটাই শেষ। তাহলে এইভাবে যদি মানে উন্নয়নের নামে যদি এটা হয় তাহলে তো আর মৎস্য তো আর থাকবে না। এটা তো আসলে মানে কী প্রসেসে মৎস্যটা আসবে, মানে যারা কর্তা তারাই তো হত্যা করে, মানে যারা কর্তা তারাই হত্যা করে। এইরকম হত্যা করা আগামীতে নিশ্চয় হবে না। আপনার কি মনে হয় যে কোন বিষয়গুলোর দিকে একটু নজর দেওয়া হলে যে মৎস্য চাষ আবারও সে আগের রূপে ফিরত কিশোরগঞ্জে? না, এটা তো আসলে একটা সার্বিক প্রশ্ন যে শুধুমাত্র মৎস্য চাষ যেটা বলছেন যে এখানে যে নদী খনন, খাল খনন, এগুলো যদি নিশ্চিত করা যায়, আমি এই যে ভাই যেটা বললেন যে আমাদের যে পার্শ্ববর্তী যে নদীমাতৃক যে বাংলাদেশ, এটা আমরা ছোটোবেলায় দেখেছি, কিন্তু এটার কোনো চিহ্নই কিন্তু এখন আর নেই। হ্যাঁ, আপনি যদি বলেন যে এটা হয়তো ব্যক্তিগত পর্যায়ে কিছু পুকুরে চাষাবাদ হচ্ছে, কিন্তু ওই যে মানে পাবলিকলি যে গভর্নমেন্ট যে মানে এই যে আমরা যে পাশে বসে আছি কিংবা এই যে ব্রহ্মপুত্র নদী আছে, এই শাখা প্রশাখাগুলো, এবং এই আগের যে ভাই বললেন যে আমাদের যে হাওর-বাওর অঞ্চল, প্রত্যেকটা জিনিস অপরিকল্পিতভাবে এই মানে বিষয়গুলো দেখার কারণে কিন্তু আজকে আমরা সকল কিছু থেকে বঞ্চিত হয়েছি। আমার মনে হয় একটা কালেকটিভ ডিসিশন দরকার। এখানে শুধু মৎস্য চাষি যারা আছে, ফর এক্সাম্পল কেউ একটা পুকুর চাষ করতেছে, ওনাকে বেনিফিট করে তো আসলে হয়তো ওনার পার্সোনাল কিছু লাভবান হবে, কিন্তু যে এটা সামগ্রিক যদি একটা পরিকল্পনা করা হয় যে এন্টায়ার কিশোরগঞ্জ জেলা, আপনি ভৈরব থেকে শুরু করে কুলিয়ারচর থেকে শুরু করে নিকলি, বাজিতপুর, অষ্টগ্রাম, মিঠামন, ইটনা সহ এই দিকের নদীরা প্রত্যেক এটা সামগ্রিক, এবং এটা আমি মনে করি একটা কিশোরগঞ্জ সদর আসনের যিনি মেম্বার অফ পার্লামেন্ট হবেন ওনার দায়িত্ব না, এটা নদী মাতৃক গল্পটাকে যদি ধারণ করা হয় তাহলে এটা কালেকটিভলি সকল মানুষ এটা বেনিফিশিয়ারি হবে, এবং ওইটা এক্সপার্টাইজ দরকার, যে এখানে বিশেষজ্ঞ মানুষ এনে এই যে আগে যে হাওর-বাওরকে মানে নষ্ট করা হলো,
এটাতে আমি বলছি না যে ইনফ্রাস্ট্রাকচার কালকে সব ভেঙে ফেলতে হবে, যেহেতু আগে সরকার করেছে। কতটুকু রাখা যায়, কতটুকু রাখা যায় না, অ্যাজ ওয়েল এস মানে খাল খনন, নদী খনন এবং টোটাল জিনিসটাকে যদি লাইভলি করা যায় তাহলে হয়তো এটা বেনিফিট আমরা আশা করি আগামীতে যারা দায়িত্বে আসবেন তারা সেই বিষয়গুলোর দিকে নজর দেবেন। আমরা একটু আপনার কাছে একটু জানবো যে জেলে সম্প্রদায় কিংবা যে মৎস্য চাষের সঙ্গে যারা সম্পৃক্ত, তারা যতটা মানে মজুরি পাওয়ার কথা রয়েছে বা তাদের যতটা মানে জীবনমান যেই পরিমাণ পাওয়ার কথা ছিল, সেটা কি তারা ঠিকঠাক মতন পাচ্ছেন? না না না, সময় টিভিকে ধন্যবাদ। আপনি যেটা বলছেন জেলেরা তাদের প্রকৃত মূল্যায়ন পাচ্ছে কি না, আমার মনে হয় তারা জেলেরাও খুব অশান্তিতে নেই, জেলেরাও অশান্তিতে আছে, জেলেরাও প্রকৃত মূল্যায়ন পাচ্ছে না। তাদের পরিশ্রম এবং শ্রম মেধা যা কিছু কাটাইতেছেন এটার এই অনুযায়ী তাদের মূল্যায়ন পাচ্ছে না, এই হলো আমার বক্তব্য আর কি। আমরা আশা করি সেই বিষয়গুলোর দিকে নজর দেওয়া হবে। একজন একটু এখানে কথা বলতে চাচ্ছেন, উনি একটু আগ্রহ প্রকাশ করছেন। মৎস্য চাষ নিয়ে বলতে চাচ্ছি না, আমি সময় টিভির মাধ্যমে আমাদের বাংলাদেশ আমরা একটু আপনি কোন বিষয় আমি আমার এই বর্তমানে বাংলাদেশের আপামর জনগণের যে চাহিদা এবং নির্বাচনের পরবর্তী সময়ে আমাদের আকাঙ্ক্ষা, জন আকাঙ্ক্ষা কি এবং নির্বাচনের পূর্ববর্তী বর্তমান চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে এবং আমাদের জন আকাঙ্ক্ষা সম্পর্কে কিছু বলতে চাই। আর সময় টিভির মাধ্যমে আমি আমার বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের কাছে আমার এই শব্দগুলো পৌঁছায় দিতে চাই। আমি আসলে এই আমাদের মৎস্য চাষ নিয়ে আলোচনা চলছিল, আমি দুঃখিত, আমি আলোচনা থেকে একটু অপ্রাসঙ্গিক হচ্ছি। আসলে বর্তমানে আমাদের গতকালকে ইসি বললেন যে হাবুটের পক্ষে প্রচারণা চালানোটা বেআইনি এবং আমাদের সচিব বললেন, প্রেস সচিব বললেন যে না, এটা আইনিভাবে খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও আমাদের তরুণ প্রজন্মের মনে একটা বিশাল প্রশ্ন যে ৭১-এর স্বাধীনতা অর্জনের পর ২৪-এ সেই স্বাধীনতা রক্ষার আন্দোলনকে ৭১-এর প্রতিবিপ্লব হিসেবে যারা উপস্থাপন করতে চাইছে তাদের জন্য আমাদের পরবর্তীতে নীতি নির্ধারণী মহলে সাংসদরা কি নীতি নির্ধারণ করবেন এবং তারা কি বাংলাদেশ ফার্স্ট নীতিতে থাকবেন কিনা, এবং আমরা আশা করি যে সেই জায়গাগুলোতে যে জন আকাঙ্ক্ষার যে জায়গাগুলোতে আছেন তারা নিশ্চয়ই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, তারা গুরুত্ব দেবেন। একটি বিষয়, আপনি বসুন, অসুবিধা, আপনি বসুন। একটি বিষয় জানতে চাই যে এখানে মৎস্য চাষ নিয়ে আমরা এতক্ষণ কথাবার্তা বলছিলাম, এখানে কারেন্ট জালের কথা অনেক জায়গাতে বলা হয় বা পোনা মাছ ধরার কথা বলা হয়, আপনাদের এখানকার চিত্রটা কি? হ্যাঁ, এখানকার যেটা মৎস্য চাষ নিয়ে এখনকার কথা বলছিলেন সিনিয়ররা বলছে, আমি তার পাশাপাশি একটু কথা বলতে চাচ্ছি, পরে আমি আসছি। এটা কিশোরগঞ্জের প্রধান সমস্যা হচ্ছে যানজট। একটা যানজট নিয়ে আমরা পরবর্তীতে আসবে, এই বিষয়ে আমরা ধাপে ধাপে সব বিষয় শুনিয়ে বলছি। আপনি যদি মৎস্য চাষের কথা বলেন, এখানে যারা মৎস্য চাষ করে এবং যারা জেলে রয়েছেন তারা পর্যাপ্ত পরিমাণ তাদের যে ন্যায্য দাম সেটা পাচ্ছেন না। এখানে মধ্যস্বত্বভোগী আছে, তারা কিন্তু মুনাফাটা নিয়ে তারা এটা ভোগ করছে। এবং যেটা বললেন যে কারেন্ট জালের যে একটা অসাধু চক্র আছে, হ্যাঁ এটা আছে, কিন্তু প্রশাসন দেখেও দেখে না। সেজন্য কিন্তু মৎস্য চাষ বলেন এবং মৎস্য আরোহীরা বলেন, এটা কিন্তু একটা বেনিফিট তারা নিচ্ছে। তো এই ব্যাপারে কিন্তু যারা আছেন সংশ্লিষ্ট প্রশাসন, তারা কিন্তু ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছে, যেহেতু হাওর কেন্দ্রিক কিশোরগঞ্জটা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আসলে যেটি দেখতে পাচ্ছি যে এই কিশোরগঞ্জ কিন্তু যে একই সঙ্গে যে বেশ কয়েকটি নদী রয়েছে এখানে, একই মানে এর আশপাশের কথা যদি বলতে যাই, একদিকে ব্রহ্মপুত্রের মতন নদী রয়েছে, আরেক পাশে মেঘনার মতন নদী রয়েছে। এই নদ নদীগুলোর কি অবস্থা? নদ নদী তো বলতে গেলে নরসন্ধান যে নদী, সেটা তো প্রায় মৃতই, কারণ এখানে পানি চলাচল করতো। আমরা যখন ৮৮ বন্যা দেখেছি, প্রচুর পানি চলাচল করতো, ওই পানিগুলি ওই ব্রহ্মপুত্রে পড়তে, তখন মাছের অবস্থান অনেক ভালো ছিল। এখন ওই আগের মতো পানি চলাচলও নাই, মাছের অবস্থাও ভালো না। আর কারেন্ট জাল এবং একটা নতুন করে একটা যে জাল হয়েছে, ওই জালের মধ্যেও দেখা গেছে যে প্রচুর মাছ ধরা পড়ে, ছোটো মাছ থেকে নিয়ে ধরা পড়ে। আর আমাদের এলাকায় যেসব ছোটো ছোটো পোনা, যেমন লাঠি মাছ, আমরা যেটা গ্রামের ভাষায় বলি লাঠি মাছ, আর প্রচলিত ভাষা মনে টাকি মাছ বলে, ওই টাকি মাছ কিংবা ছান্দা মাছ, যে গুড়া মাছগুলি, ওই মাছগুলি জন্ম নেওয়ার পরই মৃত হয়ে যায়। কারণ আমরা কিছু অসাধু মানুষ আসছি, স্বাদের কথা বলে মাছগুলি ধরে ফেলি, সেই জন্য মাছগুলি বড় হতে পারে না এবং এই খাওয়ার উপযুক্ত হওয়ার আগে মাছগুলি বিলীন হয়ে যায়। এই কারণে আমরা এই আমিষের থেকে দূরে সরে গেছি। তো সেই বিষয়টাতে আপনি কি মনে করেন যে মানে কি করলে এই বিষয়গুলো আসলে যে আটকানো সম্ভব হতো? জি, আমি মনে করি যে এই মৎস্য কর্মকর্তা যারা আছেন তাদের উদ্যোগ নিতে হবে, যাতে কারেন্ট জাল ব্যবহৃত না হয় এবং যে ছোটো পোনাগুলি ধরতে না হয়,
যখন ডিম ছাড়ে তখন যেন ওই মাছ ধরার সময় মিনিমাম 1 থেকে 1.5 মাস কোনো মাছ না ধরা হয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার এই মানে বেশ ভালো একটি মতামত দেওয়ার জন্য। আমরা একটু যে নদ নদীর প্রসঙ্গে বলছিলাম যে নদ নদী আসলে এখানকার যারা মানে কথা বলছিলেন তারা আসলে যে কথাটি বলছিলেন যে নদী আসলে যে ঠিক আগের রূপে নেই এবং নদী আগের রূপে না থাকার কারণে যে মৎস্য চাষ সেটি আসলে যে ব্যাঘাত ঘটছে, মানুষ আসলে যে মাছ আগের মতন পাচ্ছেন না। আপনি তো নিশ্চয়ই এই এলাকায় মানে অনেক দিন যাবত থাকা, তো আপনার অভিজ্ঞতা যদি বলতে যাই যে এই যে নদ নদীগুলো আগের অবস্থায় যে নাই, কেন নাই? ধন্যবাদ সময় টিভিকে আমাদের কিশোরগঞ্জের পক্ষ থেকে। নদ নদীর ব্যাপারে আসলে প্রথমে যদি হাওর অঞ্চলের কথা বলতে হয় তাহলে ওই যে রাস্তাগুলি করা হয়েছে অপরিকল্পিতভাবে, এটা প্রধান একটা প্রতিবন্ধকতা মনে করি। যে এই রাস্তাগুলি দৃশ্যমান উন্নয়ন দেখানো হয়েছে বটে, কিন্তু সুদূর প্রসারী ক্ষতি হয়ে গেছে এই অঞ্চলের জন্য। আর এদিক দিয়ে হোসেনপুরের পাশে আমাদের একটা বাঁধ ছিল আর কি, এটাকে কাউনার বাঁধ বলে, এটার একটা আমাদের প্রতিবন্ধক। এই যে আমাদের এই নদীটা দেখতেছেন নরসুন্দা নদী, এটা বহমান স্রোতমান মানে স্রোতস্বিনী নদী ছিল। আমরা মুরব্বীদের মুখে শুনছি এই নদী দিয়া মানে অনেক নৌযান নিয়ে কলকাতা পর্যন্ত যাওয়া গেছে মানে ব্যবসা বাণিজ্যের জন্য। কিন্তু এই নদীটা যদি পুনর্খনন করা হয় তাহলে যেরকম নাগরিক সুবিধা, বিশেষ করে মশার উপদ্রব বা আমাদের কিশোরগঞ্জ শহরের যে যানজট, এটা মানে অন্যতম প্রধান সমস্যা মনে করি। আর আপনি যে নদীর কথা বলছেন, এই নদীর মধ্যে আমার মনে হয় যে ভাটির যে প্রভাবটা এটা সারা কিশোরগঞ্জের মধ্যে পড়ছে। ভাটির মধ্যে যে অপরিকল্পিতভাবে ইয়ের উপর দিয়ে মানে মাঝখান দিয়ে রুটগুলি করছে, এগুলি সবচেয়ে বেশি এফেক্ট মানে সবচেয়ে বেশি ক্ষতির কারণ আমার দৃষ্টিতে আর কি। ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, এই নদীমাতৃক দেশ আগের অবস্থায় ফিরবে সেটাই সবার প্রত্যাশা। অনেক জায়গাতে আমরা যেটি দেখতে পাই যে নদীর আগের অবস্থা না থাকার কারণ, অন্যতম একটি কারণ হলো দখল দূষণ। আপনাদের এই জায়গাটাতে আপনাদের এখানকার চিত্রটা কি? ধন্যবাদ সময় টিভিকে কিশোরগঞ্জের পক্ষ থেকে। আসলে সারা বাংলাদেশে এই নদীগুলো আসলে আমাদের ডাস্টবিনগুলা যেগুলা করে, এই ডাস্টবিনগুলা নদীতে মানুষ মানে সচেতন না, আমাদেরকে সচেতনের অভাবের জন্য নদী খালগুলা এই ডাস্টবিনে পরিণত করেছে। যেমন আমাদের কিশোরগঞ্জে বাম পাশেই আপনার নরসুন্দা নদী, যে আগে প্রবাহমান ছিল। আমরা এই শৈশবকালে আমরা এই নদীতে সাঁতার কাটতাম, অনেক নৌকা আসতো এই ঘাটে, আমরা দেখতাম নৌকা থেকে লাফ দিতাম, এগুলো করতাম। কিন্তু এই নদীগুলা আসলে এই কিশোরগঞ্জের সবগুলাই মানে ডাস্টবিনে পরিণত হয়ে গেছে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে কিছু আপনার এই জায়গাটাতে মনে হয় যে মানে কি করলে আসলে যে নদীগুলো সে আগের রূপ ফিরে পেত? আবার যদি নতুন করে আবার খনন করা হয় তাহলে এই খননের নামে লুটপাট হয়েছে বিগত সরকারের আমলে, সঠিকভাবে এই তদারকি করে নাই। এই জন্য এখন যে বর্তমান চলছে, প্রত্যেকটা নদীর কাছে আমাদের ড্রেন এবং বাসা বাড়ির পাইপ দিয়া সব দূষণ করছে, এই নদীগুলোকে বরট করে ফেলছে। এই জন্য অবস্থা আবার নতুন করে যদি খনন করা হয় তাহলে আবার আগের মতো এই নরসুন্দা নদী প্রবাহমান ফিরে পাবে আর কি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এখানে আমাদের সঙ্গে একটু আরেকজন রয়েছেন। আপনার কাছে কি মনে হয় যে অনেক জায়গাতে নদী আসলে যে ভরাট হয়ে যাচ্ছে, দখল হয়ে যাচ্ছে, দূষণ হয়ে যাচ্ছে, আপনাদের এখানকার চিত্রটা? আমাদের চিত্র সারা বাংলাদেশের মতো একই রকম চিত্র। আমি আগের যিনি বলছেন ওনার সাথে একমত পোষণ করে বলছি, পুনর্খনন করা হলে আর যা দখল হয়ে গেছে দখল মুক্ত করা হলে আর পানির প্রবাহ যদি সঠিকভাবে করা হয় তাহলে আবার আগের অবস্থা ফিরিয়ে আনা সম্ভব। আচ্ছা, আর ওই যে বললেন যে ভরাট কিংবা দখল দূষণ, এর সঙ্গে কি আসলে যে ব্যক্তি জড়িত না প্রতিষ্ঠান জড়িত? ব্যক্তি জড়িত, প্রাতিষ্ঠানিকভাবে নয়, ব্যক্তিগতভাবে যারা নদীর পাড়ে আছে বসবাস করতে চাচ্ছেন তারাই মূলত দখলদারিত্ব। তো এইগুলোতে তো নিশ্চয়ই কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের একটি কঠোর অবস্থান তো নিশ্চয়ই প্রয়োজন। হ্যাঁ, কর্তৃপক্ষ এই বিষয়ে উদাসীন, ওনারা এমন একটা কঠোর ব্যবস্থা নিতেছে না, এই কারণেই এগুলা হচ্ছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আশা করি যারা মানে দায়িত্বশীল রয়েছেন তারা আসলে যে নদীকে বাঁচিয়ে রাখার জন্য তারা তৎপর হবেন, কারণ নদী বাঁচলেই কিন্তু যে বাংলাদেশ বাঁচবে। কারণ আমরা জানি যে নদীমাতৃক বাংলাদেশ, এখান থেকে যেমন একই সঙ্গে যে প্রকৃতিগত বিষয় রয়েছে ঠিক একইভাবে অনেক মানুষের যে আয় কিংবা জীবন জীবিকাও কিন্তু এই নদীর সাথে সম্পৃক্ত। আমরা কথা বলছিলাম যে কিশোরগঞ্জের মানুষের সঙ্গে। আমরা একটু শেরপুরের খবরাখবর জানবো। সেখান থেকে আমাদের সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শহীদুল ইসলাম হীরা। যাচ্ছে হীরার কাছে। 5টি উপজেলা নিয়ে শেরপুর জেলাকে 3টি সংসদীয় আসনে ভাগ করা হয়েছে। এই জেলায় মোট ভোটার সংখ্যা 13,03,000। এই শেরপুরের
এক আসনে বিএনপির প্রার্থী হিসাবে মনোনয়ন পেয়ে ধানের শীষে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডক্টর সানসিলা জাবরিন প্রিয়াঙ্কা। বাংলাদেশ জাতীয় জামায়াতে ইসলামের মনোনয়ন পেয়ে এই আসনে শেরপুর 1 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাশেদুল ইসলাম রাশেদ, এবং শেরপুর 1 আসনে স্বতন্ত্র প্রার্থী বিএনপির সাবেক নেতা, বহিষ্কৃত নেতা শফিকুল ইসলাম মাসুদ স্বতন্ত্র হিসাবে শেরপুরের 1 আসনে আসলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে আমরা লক্ষ্য করেছি শেরপুর জেলায় এক নম্বর আসন যেটি শেরপুর 1 আসনে কিন্তু আসলে দেখা যাচ্ছে যে আসলে ত্রিমুখী মানে ভোটের লড়াই হবে। আমরা যতটুকু জেনেছি, আমরা বিভিন্ন সাধারণ ভোটারদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু বিএনপির মনোনীত প্রার্থী আছে এবং জামাতের মনোনীত প্রার্থী আছে, পাশাপাশি বিএনপির সাবেক একজন নেতা যিনি ছাত্র দলের সভাপতি ছিলেন, একটা সময় যুব দলের সভাপতি ছিলেন, তিনি কিন্তু আসলে জনপ্রিয় নেতা শফিকুল ইসলাম মাসুদ, তিনি কিন্তু আসলে স্বতন্ত্র হিসাবে নির্বাচন করছেন। এ নিয়ে কিন্তু আসলে বোঝা যাচ্ছে যে শেরপুরে 1 আসনে কিন্তু ত্রিমুখী লড়াই হওয়ার একটা প্রবল সম্ভাবনা লক্ষ্য করা গেছে। শেরপুর 2 আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির মনোনীত প্রার্থী ভোট যুদ্ধে লড়াই করছেন সাবেক জাতীয় সংসদের হুইপ জাহিদ চৌধুরীর ছেলে ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি কিন্তু তার পাশাপাশি জামায়াতে ইসলামীর গোলাম কিবরিয়া ভিপি আসলে কিন্তু জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে কিন্তু আসলে ভোটের মাঠে লড়াই করছেন। তো আমরা শেরপুর 2 আসনে লক্ষ্য করেছি, শেরপুর 2 আসনে কিন্তু অন্যান্য প্রার্থী তেমন শক্ত প্রার্থী না থাকায় কিন্তু আসলে লক্ষ্য করা যাচ্ছে যে শেরপুরে কিন্তু আসলে 2 আসনে কিন্তু দেখা যাচ্ছে যে বিএনপি এবং জামাতের মধ্যে লড়াই হবে। শেরপুরে 3 আসনে রয়েছে বিএনপি এবং জামাতের প্রার্থী। আমরা কিন্তু জেনেছি যে শেরপুর 3 আসনে বিএনপি এবং জামাতের প্রার্থীর মধ্যে লড়াই হবে। এই ছিল শেরপুরে আমার কাছে ভোট নিয়ে সর্বশেষ তথ্য। আমরা এখন চলে যাব কিশোরগঞ্জে। আমাদের সহকর্মী হীরা যুক্ত ছিলেন শেরপুর থেকে, জানছিলাম সেখানকার নির্বাচনী হালচালের খবরাখবর। আমরা আবারও আসছি যে কিশোরগঞ্জের মানুষের সঙ্গে। এবার আমরা একটু যোগাযোগ ব্যবস্থা নিয়ে কথা বলতে চাই। এখন পর্যন্ত যা দেখলেন, যে আপনাদের এখানকার যদি যোগাযোগ ব্যবস্থা নিয়ে কথা বলি, কি চিত্র? যোগাযোগ ব্যবস্থার চিত্রটা আসলে কিশোরগঞ্জ জেলা বাংলাদেশের 2য় বৃহত্তম জেলা, এই হিসাবে ঢাকা বিভাগের 2য় বৃহত্তম। সারা বাংলাদেশের 2য় বৃহত্তম জেলা হলো কিশোরগঞ্জ। এখানে আপনার 13টি উপজেলা নিয়ে গঠিত, এই জন্য এটা 2য় বৃহত্তম জেলা। কিন্তু আমাদের যোগাযোগ ব্যবস্থাটা আসলে তুলনামূলকভাবে, আমরা যেটা ধরেন ট্রেনের কথা যদি ধরি আমরা, তাহলে দেখা যায় যে আমাদের এখান থেকে কিশোরগঞ্জের ভৈরব হয়ে এখানে একটা বিশাল একটা আপনার জংশন থাকে, এটার গাড়ি ঘুরিয়ে ইঞ্জিন ঘুরিয়ে এখানে আরও 1-1.5 ঘন্টা সময় নষ্ট হয়। আপনার এখানে গত বিএনপির পিরিয়ডে মির্জা আব্বাস যখন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে কাপাসি একটা রোড করেছিল, এটাতে যোগাযোগ ব্যবস্থা কিছুটা উন্নত হয়েছে, যে শর্টকাটে আমরা যেতে পারছি। কিন্তু মানে ট্রেনের বিষয়টা আসলে খুব সমস্যা। ট্রেনটা এখানে যদি আমরা মোটামুটিভাবে একটা 1 স্টপ হয়ে যদি ঢাকা যাওয়া যেত, তাহলে আমার মনে হয় যে অনেক উন্নত হতো। এটা এক বিষয়। আর যোগাযোগ অন্য যে যোগাযোগগুলো ধরেন আপনার কিশোরগঞ্জ, যেহেতু আপনারা জানেন হাওর বেষ্টিত এরিয়া, হ্যাঁ, এখানে আপনার একটা বিশাল নদীর একটা হাওর আছে। এইখানে আপনার দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় আপনার আসলে ওই মানে আপনার ওই নদীগুলা খননের অভাবে, হ্যাঁ, আমি ধরেন এই যে কিশোরগঞ্জের কথাই ধরি, আপনার এই যে আমার পাশে যে আপনার যে নদীটি, এটি আসলে যে এই নদীটা, আমি একটা কথা বলি যে এই নদীটার একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। এটা আপনার মানে বাংলাদেশের এই অঞ্চলের আপনার ঝুলন যাত্রায় হাজার হাজার নৌকা এখানে আসতো। একটা প্রবহমান নরসুন্দা করেছিলাম, এবং আমি যখন শিল্পকলার সাধারণ সম্পাদক ছিলাম তখন আমি এটার একটা কিন্তু আপনার ছিলাম, মানে এই আশা করি যে এই জায়গাটিতে নিশ্চয় নদী খনন কিংবা যে আপনি রেলের বিষয়ে যে পরামর্শটি দিয়েছেন সেগুলো নিশ্চয়ই কর্তৃপক্ষ যথাযথ গুরুত্ব দেবে। সড়ক যোগাযোগের কি অবস্থা? কিশোরগঞ্জের সড়ক যোগাযোগ খুব বেশি ভালো যে তা বলবো না, কিন্তু এখানে অনেক ধরনের সমস্যা আছে। যেরকম সড়ক যোগাযোগ, কিছু কিছু সড়ক মেরামত মানে
সময় মতো মানে মেরামত করা হচ্ছে না, এবং কিছু কিছু সড়ক আছে এই নিম্নমানের কাজ হওয়ার কারণে অতি অল্প সময়ের ভিতরেই ভেঙে চুরে একদম অনেক অনেক ধন্যবাদ। এখানে আমরা অনেক সমস্যার কথা শুনছিলাম যে যোগাযোগ ব্যবস্থা বেহাল অবস্থা নিয়ে, তো সে জায়গাতে আপনার কাছে কি মনে হয় যে কোন কোন বিষয়গুলোর দিকে একটু নজর দেওয়া উচিত, যোগাযোগ ব্যবস্থা আরেকটু মসৃণ করার জন্য কি করণীয়? আমাদের কিশোরগঞ্জ শহরের প্রধান সমস্যা যানজটের সমস্যা। যানজট সমস্যা নিরসনে আমাদের পৌর কর্তৃপক্ষ ভালো কাজ করতে পারে নাই। আমরা আসলে এই যেই দেওয়ালের পাশে বসে আছি এটাই আমাদের পৌরসভা এখন কাগজে কলমে আমাদেরকে সিটি কর্পোরেশন করা হয়েছে, এখানে মেয়র নির্বাচিত হয়, কিন্তু আমরা কাগজে কলমেই মেয়র মানে সিটি কর্পোরেশন হয়েছে। সিটি কর্পোরেশনের যে সুযোগ সুবিধা সেগুলো সব কিছু থেকে আমরা এখন পর্যন্ত বঞ্চিত। আশা করি যে সেই বিষয়গুলোতে দিবে। আপনি যদি একটু সংক্ষেপে বলতেন যে যোগাযোগ ব্যবস্থা নিয়ে অনেক অভিযোগগুলো রয়েছে, কি করলে মনে হচ্ছে যে কিশোরগঞ্জবাসী আসলে সেই জায়গাটা থেকে যে পরিত্রাণ পেতেন? আসলে যানজটের যে অবস্থা শহরে, যানজটে এখানে লাইসেন্সবিহীন অটোর জন্য শহরে ঢোকা যায় না। তো আমার মনে হয় লাইসেন্সবিহীন অটোগুলো যদি শহরে না ঢোকানো যায়, এগুলা যদি আটকে দেওয়া যায়, শহরে পৌরসভার বাইরে আটকে দেওয়া যায়, তাহলে মনে হয় কিছুটা হলেও যানজট নিরসন হবে, কমবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এখানে আমরা একটু ও পাশে একটু যেতে চাই। এখানে অনেকেই আসলে যে আমাদের সঙ্গে এই বিষয় নিয়ে কথাবার্তা বলল। যোগাযোগ ব্যবস্থা আসলে যে ঠিকঠাক মতন মানে যতটা কাঙ্ক্ষিত মাত্রায় থাকার কথা ছিল সেই মাত্রায় নেই, এরকম অভিযোগ নানানজনই করছিলেন। আপনি এখানকার বাসিন্দা হিসেবে কি মনে করেন যে কোন কোন বিষয়গুলোর দিকে একটু নজর দেওয়া হলে যে যোগাযোগ ব্যবস্থা আর একটু উন্নত হতো? আমাদের কিশোরগঞ্জ হচ্ছে ছোট শহর, ওটুর কারণে হচ্ছে আমাদের যোগাযোগ ব্যবস্থাটা, শহরের যে জ্যামের কথাটা বলছেন, মানে অটো ইজি বাইক যেগুলা শহরে ইজি বাইকের জন্য বের হওয়া যায় না, তাদেরকে বিকল্প কোনো ব্যবস্থা করে দেওয়া বা লাইসেন্সের মাধ্যমে সীমিত পরিমাণে যেন শহরের মধ্যে ইজি বাইকগুলো চলে, তাহলে হচ্ছে আমাদের যোগাযোগ ব্যবস্থাটা, শহরের যোগাযোগ ব্যবস্থাটা কিছুটা আমি মনে করছি যে সুবিধা হবে। আর ঢাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নতির ক্ষেত্রে কোন বিষয়ে একটু নজর দেওয়া উচিত? ধন্যবাদ। আপনি যে কথা বলছেন, ঢাকার সাথে যোগাযোগের ব্যবস্থায় অনেক সমস্যা আছে। এক হচ্ছে রাস্তার সমস্যা, দ্বিতীয় হচ্ছে এগুলো অনেকে বলছিলেন, আপনার কাছে কি মনে হয় যে কোন বিষয়গুলো করলে আর একটু ভালো হতো? আমার কাছে বিষয় হয় যদি গাড়িগুলো ফিটনেস যদি ভালো হয় এবং ট্যাক্সি যদি গাড়ি ভালো কোম্পানির গাড়ি যদি নামানো হয়, তাহলে কিছু হচ্ছে ঢাকা যোগাযোগ একটু সুন্দর হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটু এখানে একটু কথা বলতে চাই। আমরা একটু যে শিক্ষা খাত নিয়ে একটু কথা বলতে চাই। আপনি কি মানে শিক্ষার্থী? আপনি আমি কোথায় পড়াশোনা করেন? আমি গুরুদাল সরকারি কলেজে অনার্স তৃতীয় বর্ষে পড়তেছি। একটি ঐতিহ্যবাহী মানে মানে একটি শিক্ষা প্রতিষ্ঠান এই অঞ্চলের জন্য। আপনি তো এবার কি ভোটার হয়েছেন? জি আলহামদুলিল্লাহ, আমি এবছর ভোটার হয়েছি, আমি নতুন ভোটার। যেহেতু প্রথমবার ভোট দেওয়া, সেই জায়গাতে নিশ্চয়ই আপনার অনেক প্রত্যাশা থাকবে। তো শিক্ষা খাত নিয়ে আপনার কি প্রত্যাশা? শিক্ষা খাত সম্পর্কে যদি আমি বলতে চাই, কিশোরগঞ্জ ঢাকা বিভাগের অন্যতম একটি বৃহৎ জেলা, কিন্তু এখানে যে শিক্ষা খাত একেবারে ভঙ্গুর বললেই চলে। শিক্ষা ব্যবস্থা একেবারে অনুন্নত আমি ডিরেক্টলি বলতে পারি, কারণ এখানে শিক্ষার ক্ষেত্রে তেমন কোনো নজর দেওয়া হয় না। হ্যাঁ, অন্যান্য জায়গায় যেভাবে নজর দেওয়া হয় শিক্ষা খাতে, বাজেট আসে বিভিন্নভাবে, কিন্তু এখানে কিশোরগঞ্জ শিক্ষা ব্যবস্থা তুলনামূলক ভঙ্গুর। যদি আমরা প্রাইমারি খাতের দিকে তাকাই, প্রাইমারি শিক্ষকরা যারা আছে, আমি দেখেছি অধিকাংশ প্রাইমারি স্কুলে আমি গিয়ে পর্যবেক্ষণ করেছি, তারা ক্লাস না করে বসে থাকে। এই যে এই ব্যাপারগুলো এবং বিভিন্ন তদারকির যে ব্যাপারগুলো, সেইগুলো সঠিকভাবে হচ্ছে না। তো এই সার্বিকভাবে যদি বিবেচনা করি, আমাদের যে বিল্ড আপ যে মেইন যে পয়েন্ট প্রাইমারি স্কুলটা, সেখানে একেবারেই নাজেহাল অবস্থা। স্টুডেন্ট তো যাওয়া আসা করে, সেই ব্যাপারে কোনো গুরুত্ব দেওয়া হয় না। আবার যদি এভাবে ধাপে ধাপে আগায়, তাহলে আমাদের বাংলাদেশের অন্যান্য জেলার তুলনায় আমাদের জেলাটা। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। এখানে একটু আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই। দেখছিলাম যে শিক্ষা খাত নিয়ে অনেক অভিযোগ এখানে। আপনার কাছে কি মনে হয় যে কোন কোন বিষয়গুলোর দিকে যদি একটু নজর দেওয়া হতো, তাহলে এখানকার যে শিক্ষার্থীরা উপকৃত হতেন এবং যে শিক্ষা খাতের আরেকটু উন্নতি হতো? ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ সময়ের দর্শকদেরকে। আমার কথা হচ্ছে, আমি কথা বলার সুযোগ পাবো না, হয়তো আপনার প্রশ্নের উত্তর দিতে পারি কিনা। আগে আমার মনে একটু সংক্ষেপে বলবেন আর কি, যে হ্যাঁ শিক্ষা খাত নিয়ে, কারণ আমাদের হাতে সময় খুব কম। তার জন্য বলছি, আপনার উত্তরটা আরেক জায়গায় আপনি পাবেন। আমার কথাটা আমি বলে নেই, যেটা আমি মনের আক্ষেপটা। চৌষট্টিটা ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের ডিস্ট্রিক্ট সিরিয়ালে অনুন্নত 60 থেকে 61 নাম্বারে আছে। তাহলে বুঝেন, শিক্ষা না, শিক্ষা, রাস্তা, বাসস্থান, এই যে আমাদের এই জায়গায় অনুষ্ঠান হচ্ছে, আমাদের পাশে এটা নদী না, এটা কিন্তু খাল। সব দিক দিয়ে আমরা অনুন্নত। আমাদের অনেক
চাহিদা, অনেক অবহেলায় আছে কিশোরগঞ্জ, আমি এইটুকুই বলবো। শিক্ষা না সব। হ্যাঁ, অনেক 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 ধন্যবাদ। আমি বুঝতে পারছি আপনি চাচ্ছেন যে সামগ্রিকভাবে যেন সব ক্ষেত্রেই যেন নজর দেওয়া হয়। আশা করি যারা নির্বাচিত হয়ে আসবেন বা আগামীতে যারা কর্তৃপক্ষ তারা নিশ্চয়ই এই জায়গাগুলোতে একটু নজর দিবেন। একটু আপনার সাথে একটু কথা বলবো যে শিক্ষা খাতের কি অবস্থা? আমাদের যে অঞ্চলটা কিশোরগঞ্জ অঞ্চল, সেখানে শিক্ষাখাতে অনেক দুর্বলতা রয়েছে। যেমন আমাদের যে আপনার কি প্রত্যাশা যে কোন বিষয়গুলোর দিকে যেন একটু জোর দেওয়া হয়? ক্লাসরুম, যেখানে পর্যাপ্ত ক্লাসরুমের অভাব রয়েছে, যেমন ল্যাব নেই, তারপর হচ্ছে আপনার ধরেন পর্যাপ্ত ক্লাসের অভাব রয়েছে, যেমন ক্লাসের অভাবের জন্য, ক্লাসরুমের অভাবের জন্য অনেকেই ক্লাস নিতে পারছে না। তারপর আমাদের কিছু কোয়ালিটি সম্পন্ন টিচার প্রয়োজন, যেটা আমরা পাচ্ছি না। এইগুলোর দিকে নজর দিলে আমি মনে হয় শিক্ষাটা একটু ভালো হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। একটু এখানে অনেকে দেখছি যে এখানে দাঁড়িয়ে আছেন, একটু একটু অনেকেই একটু জানবো, আমরা একটু যে স্বাস্থ্য খাত নিয়ে একটু কথাবার্তা বলতে চাই। স্বাস্থ্য খাতের কি অবস্থা? সময় টিভির কিশোরগঞ্জ প্রতিনিধি আপনাকে ধন্যবাদ জানাই আমাদের এই কিশোরগঞ্জের সার্বিক বিষয় আপনি তুলে দেওয়ার জন্য, আমাদের এই সাধারণ জনতার মধ্য দিয়ে স্বাস্থ্যের যে বিষয়টা কিশোরগঞ্জের আমাদের যে বর্তমানে যে বর্তমানে সংলগ্ন যে আমাদের কিশোরগঞ্জ সরকারি হাসপাতালটা যেটা রয়েছে, সেটা আমি মনে করি অত্র অঞ্চলে অর্থাৎ উত্তর অঞ্চলের জনগণের জন্য সেটা কিন্তু খুব জরুরি। যেখানে সৈয়দ নজরুল ইসলামে যেতে হয়, অনেক জরুরি রুগী থাকে, যেখানে এখানে অনেক সময় ডাক্তাররা বলে থাকেন যে নজরুলে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমরা সাধারণ জনতা অনেক সময় দেখা যায় যানজটের কারণে কিশোরগঞ্জের কিন্তু অনেক সমস্যা রয়েছে। যানজট হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আর কিছুক্ষণ আগে কিন্তু আপনি বলেছিলেন যে কিশোরগঞ্জের প্রথম বাংলার মহিলা কবি চন্দ্রাবতী, তার স্মৃতি বিজড়িত কিশোরগঞ্জের সেই নীলগঞ্জ স্টেশন, সেই স্টেশনটি এবং কিশোরগঞ্জের নরসুন্দা নদী, সেটিও কিন্তু সংস্কার করা অত্যন্ত জরুরি আমি মনে করি। আমরা আশা করি এই বিষয়গুলোর দিকে যে সংরক্ষণের জন্য যথাযথ কর্তৃপক্ষ তাদের যে নজরদারি সেটা করবে। আমরা একটু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটু কথা বলতে চাই, কারণ আমরা জানি যে সব জায়গাতেই আইন শৃঙ্খলা পরিস্থিতি একটি অনেক জায়গার ক্ষেত্রে যে উদ্বেগের কারণ। আমরা সামগ্রিকভাবে যদি এখানকার অপরাধ প্রবণতা কিংবা যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যদি বলতেন যে কিশোরগঞ্জের চিত্রটা কি? আইন শৃঙ্খলা রক্ষা নিয়ে আসলে কিশোরগঞ্জে এতটা অপরাধ সংগঠিত হয়ও না। টুকটাক যেগুলো হয় আইন শৃঙ্খলা যদি আমি চিন্তা করি তাহলে মনে হয় আসলে এদের কোনো অভিভাবক নেই। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। একটু আপনার সাথে একটু কথা বলবো। হ্যাঁ, আপনি মনে হয় যে বলতে চাচ্ছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, আইনশৃঙ্খলা পরিস্থিতি কিংবা যে অনেক ক্ষেত্রে যে কিশোর গ্যাং বা মাদক সেই সব নিয়ে অনেক অভিযোগ থাকলে আপনাদের এলাকায় সেই চিত্রটাকে একটু সংক্ষেপে বলবেন। খুব ভয়াবহ ভাই, খুব ভয়াবহ। এই কদিন আগে এক ঘটনা হয়ে গেছে 5ই আগস্টের পরে, যারা জুলাই আগস্টে অনেক ছাত্র মারছে, হত্যা করছে, এরাই আমাদের ছত্র চায়, কিছু দলীয় ছত্র চায় ওরা আছে। আমার বাইরে কতদিন খুবাইছে হঠাৎ করে। কিশোরগঞ্জের অবস্থা খুবই ভয়াবহ। কিশোর গ্যাংটা খুব ভয়াবহ ভাই, কিশোর গ্যাংটা খুব ভয়াবহ ভাই। আমি একটা অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আসলে যে এখানকার মানুষের সঙ্গে যে কথাবার্তা বলছিলাম, এখন একটু যদি আপনি বলতেন যে মানে যদি সার্বিকভাবে বলতে যাই যে ইতিহাস ঐতিহ্য সংরক্ষণের বিষয়ে কর্তৃপক্ষ কি যথাযথ যে নজরদারির কথা ছিল সেটা আছে? আসসালামু আলাইকুম, ধন্যবাদ সময় টিভিকে। আপনার প্রশ্নের সাথে আমার প্রশ্ন একটু উত্তরটা বেমিল হতে পারে। আমি আসলে যে বিষয়টা নিয়ে, যেহেতু সার্বিক কিশোরগঞ্জের একটু সংক্ষেপে বলবেন। হ্যাঁ জি, কিশোরগঞ্জ আগেই ভাই বলছে যে একটা হাওর বেষ্টিত অঞ্চল, এখানের মানুষ সবচাইতে বেশি ক্ষমতাধর বিগত সময়ের লোক ছিল। কিন্তু আমরা একটা জায়গার মধ্যে আমরা সবচেয়ে বেশি অবহেলিত, সেটা হলো আপনারা দেখেন আমরা রাজধানীর খুব নিকটবর্তী জেলা কিন্তু কিশোরগঞ্জ, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও এটা সত্য, আমরা 50 থেকে 55 কিলোমিটার রুট যদি আমরা জাতীয়করণ করা হতো তাহলে আমাদের এই অঞ্চলে শিল্পায়ন গড়ে উঠতো। আশা করি সেই বিষয়গুলোতে একটু নজর দেবেন। আপনি যদি একটু সংক্ষেপে বলতেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। এখানকার যে সাধারণ মানুষ যারা ছিলেন তারা আসলে যে সার্বিক বিষয়াশয় নিয়ে কথাবার্তা বলছিলেন, যে এলাকার সমস্যা কি, সম্ভাবনার জায়গা কোনগুলো রয়েছে, অনেক ক্ষেত্রে এই জেলাটি পিছিয়ে রয়েছে, এইসব বিষয়াশয় নিয়ে কিন্তু যে সাধারণ মানুষের যে মতামত সেই জায়গাটিতে আমরা দেখছিলাম। তো আমরা আশা করি যে এই সাধারণ মানুষ যে মতামতগুলো দিয়েছিলেন এইগুলো যে আগামী দিনের যারা জনপ্রতিনিধি হিসাবে আসবেন কিংবা কিশোরগঞ্জ জেলার যারা দায়িত্বে রয়েছেন, প্রশাসনিক বিভিন্ন দায়িত্বে রয়েছেন, তারা যদি এই বিষয়গুলোতে বিশেষ গুরুত্ব দেন তাহলে নিশ্চয়ই এই কিশোরগঞ্জ আবার
আবারও যে উন্নয়নের যে স্বাভাবিক সেটি আসলে পাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা আজকে ছিলাম কিশোরগঞ্জ থেকে, আগামীকাল আমরা যুক্ত হব ময়মনসিংহ থেকে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন সবাই।